গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কবে হবে এ প্রশ্নই এখন সব মহলে ঘুরপাক খাচ্ছে। সময় যত গড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনের নির্বাচনের দাবি ততই জোরালো হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমার কথা জানিয়েছে এবং নির্বাচন কমিশনও সে লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তারপরেও নির্বাচন কেন্দ্রিক ধোঁয়াশা এখনো কাটছে না। আর এই বিতর্কের মূল কারণ যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সংস্কার প্রসঙ্গে। বিএনপি যেখানে বলছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়া হোক, জামায়াত বলছে আগে মৌলিক সংস্কার তারপর নির্বাচন, জাতীয় নাগরিক কমিটি বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন। এই বিতর্কের অবসান কিভাবে হবে এই প্রসঙ্গে আজ আমাদের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফাইনাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। নির্বাচন কখন, ভোটের সংস্কৃতি ফিরুক, এই শিরোনামে আজকের আলোচনা আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। সে সঙ্গে আরও আছেন আজিজুল বাড়ি হেলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজিজুল বাড়ি হেলাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে সংস্কার, নির্বাচন, গণঅভ্যুত্থানের পরপর এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু অনেকদিন ধরেই আমরা বিতর্ক দেখছি। বিএনপি বলছে যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়া হোক, জামায়াত বলছে আবার যে আগে মৌলিক সংস্কার তারপরে নির্বাচন, জাতীয় নাগরিক কমিটি বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন। বিতর্কের অবসান কিভাবে হবে? ধন্যবাদ। আসলে তো এই বিতর্কের অবসান অলরেডি হয়ে গেছে। আপনি একটু পিছন থেকে শুরু করেছেন। আমি যতটুকু পলিটিক্যাল নিউজটা আমার কাছে যতটুকু আছে, যে বিএনপি বলছে এখন যে আগস্টে নির্বাচন হতে হবে। অনেক তর্ক বিতর্কের পরে এই জায়গায় আসছি আমরা এখন। যে বিএনপি মহাসচিব কিন্তু আজই বলেছেন আগে ন্যূনতম সংস্কার তারপর নির্বাচন। ন্যূনতম সংস্কার আগস্টের মধ্যে হতে হবে, ন্যূনতম সংস্কার করে আগস্টের মধ্যে হতে হবে, এই জায়গাটা আমরা বসেছি। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জামাতে ইসলাম বলেছে যে যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে, এবং বিএনপি, জামাত সহ অন্য রাজনৈতিক দল বলছে যে আপনার নির্বাচন এবং সংস্কার একসাথে চলতে পারে। শুধুমাত্র নাগরিক যে কমিটি, যারা এখনো রাজনৈতিক দল হিসেবে নিজেকে ঘোষণা করেনি, তবে খুব সম্ভব তারা করবে, করাও উচিত, তারা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। তবে নাগরিক কমিটির সবাই না। নাগরিক কমিটির যদি অঙ্গ সংগঠন হিসাবে মনে করি বৈষম্য বিরোধী ছাত্ররা, তারাও সবাই কিন্তু এই তত্ত্বে আর বিশ্বাস করছে না যে আগে সংস্কার করে পরে নির্বাচন। এই তত্ত্বে আর বিশ্বাস করছে না, কারণ যারা সংস্কারের কথা বলছেন তারা গত 6 মাসে কি কাজটা করলেন? দেশটাকে তো চালাতেও পারলেন না, দেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে পারলেন না, তারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারলেন না। বিভিন্ন জায়গায় প্রতিবিপ্লবী সিনড্রোম আপনাদের অদক্ষতা এবং অযোগ্যতার ফলে দেখা দিচ্ছে। এই 6 মাসে যারা বলছেন সংস্কার সংস্কার করে চিৎকার করছেন, বিশেষ করে উপদেষ্টা পরিষদের ভিতর থেকে, তারা কি উদাহরণ সৃষ্টি করলেন? আপনারা যদি ভালো কিছু করতেন, ভালো কিছু উদাহরণ সৃষ্টি করতেন, তাহলে রাজনীতিবিদরা সেটা অনুসরণ করতে পারতেন। জনাব আজিজুল বাড়ি হেলাল, আপনার এই প্রশ্নটা নিশ্চয়ই যৌক্তিক। যেমনটি আপনি প্রশ্ন তুলছেন যে 6 মাসে আসলে সরকার কতটুকু সংস্কার করতে পেরেছে, তেমনটি আবার জাতীয় নাগরিক কমিটিও প্রশ্ন তুলেছে যে ক্ষমতার জন্য যারা তাড়াহুড়ো করছে, নির্বাচনের পর তারা সংস্কার করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এটা তাদের স্পেকুলেশন, তাই না? কিন্তু মনে করতে হবে যে রাজনৈতিক দলগুলো এই 53 বছরে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। বাংলাদেশের যা কিছু ভালো, যা কিছু মন্দ, সবই কিন্তু রাজনীতিবিদদের আপনার দেশ পরিচালনা করতে, রাজনীতিবিদদের দেশ পরিচালনা করে, তাদেরই অবদান, তাদেরই আবার দুর্নাম। এটা ঠিক আছে। এখন আপনি বিশ্বাস করতে পারছেন না, তাহলে আপনি যে সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, যে সরকার বলে, নাগরিক কমিটির যারা বলছে যে সরকার তো বলে, তারা ডক্টর ইউনূস তো ডাইরেক্ট বলেছে এই ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, আমাকেই অ্যাপয়েন্টমেন্ট করেছে, তাহলে আপনার যে সরকারকে বসালেন সেই সরকার 6 মাসে তো কিছুই করতে পারলো না। সুতরাং আমরা করতে পারবো না এই বিশ্বাস আপনার হওয়া উচিত না, কারণ গত 53 বছরে, বিশেষ করে বিএনপির জন্ম তো 45 বছরের মতো, বিএনপি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই জন্মগ্রহণ করেছে। যে আপনারা এই নাগরিক কমিটির এই বৈষম্যবিরোধী ভাইদের জানা উচিত যে বাংলাদেশে একটা একদলীয় ব্যবস্থা ছিল, অন্য কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারতো না। বাংলাদেশে একটা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। এই সব কিছুকে ভেঙে চুরে
আপনার মাল্টি পার্টি ডেমোক্রেসি দিয়ে বিএনপি রাজনীতির প্রথম সংস্কার করলো। মানে আমি আরো অনেক কথা বলা যায়, আমি বলতে চাচ্ছি যে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপির উদ্ভব এবং বিকাশ, এবং অন্যান্য রাজনৈতিক দলও বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে তাদের রাজনীতিটা এতদূর নিয়ে আসছে। সুতরাং যদি আপনার নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে মেটাতে না পারে, তাহলে আবার জনগণ সেই সব রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। আপনি এখন যে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছেন, সেই সংস্কার প্রস্তাবগুলো র্যাটিফাই করা বা সেই সংস্থাগুলো ইমপ্লিমেন্টেশন কে করবে? র্যাটিফাই করবে রাজনৈতিক দলগুলো, মানে জনগণ, এবং ইমপ্লিমেন্টেশন করবে বর্তমান প্রশাসন। তাহলে আপনি দেখেন এই নাগরিক ঐক্যের ভাইয়েরা, নাগরিক কমিটির ভাইয়েরা এবং বৈষম্যের ভাইয়েরা, আপনারা কি দেখছেন না যে প্রশাসনে কিভাবে আপনার পরাজিত ফ্যাসিবাদের ব্রেন চাইল্ডরা, আওয়ামী ব্রেন চাইল্ডরা, ইভেন আমাদের দেশের এই পরিবর্তনকে যারা সহ্য করতে পারেনি, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের ব্রেন চাইল্ডরা কিভাবে বাংলাদেশের প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে ছড়িয়ে ছিটে রয়েছে, তারা কি আপনার এই সংস্কারকে ইমপ্লিমেন্ট করবে, এই বিশ্বাস আপনারা করেন? সুতরাং আপনাদের এই যে রাজনৈতিক একটা পূর্বাভাসের অভাব, রাজনৈতিক অনভিজ্ঞতার থেকে আপনারা যে কথাগুলো বলছেন, এটা কিন্তু আমাদের গণ অভ্যুত্থানকে থমকে দেবে। আমরা চাই আমরা সবাই মিলে যে অভ্যুত্থানটা করেছি, সেই অভ্যুত্থান সাকসেসফুল হোক। সেই অভ্যুত্থানের ফলে বাংলাদেশের আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে। এর জন্য আপনাদের যারা বুদ্ধি পরামর্শ পেছনে থেকে দিচ্ছে, তাদের ক্যারেক্টারগুলো একবার দেখুন। যে বাংলাদেশে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল 2008 সালে, 17 বছর ব্যাপী যে ফ্যাসিবাদের জন্য আমরা সবাই মিলে রক্ত দিয়েছি, সেই ফ্যাসিবাদ জন্মের জন্য কারা দায়ী? কেউ উপদেষ্টা পরিষদে আছে, কেউ আরো অনেক বড় বড় কথা বলছেন। তাদের চিন্তাটা কি? যে বাংলাদেশকে অস্থিতিশীল রেখে অন্য কোনো রাষ্ট্রের বা অন্য কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা। সুতরাং সবসময় সতর্কভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আজিজুল বারী হেলাল, নির্বাচনের প্রয়োজনীয়তা যেমন রয়েছে, দিন শেষে নির্বাচিত সরকার দেশ চালাবে, এটাই বাস্তব। কিন্তু বিএনপির পক্ষ থেকে 5 আগস্ট যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সেটি আসলে অবাস্তব। অবাস্তব না, এটা তো বাস্তব, বরঞ্চ পেছনে অবাস্তব। আপনি দেখেন নির্বাচন কমিশন অলরেডি আপনার ফর্মড, তাই না? কমিশন ভোটার হালনাগাদ যেখানে প্রধান নির্বাচন কমিশনার 6 মাসের কর্মপরিকল্পনার কথা জানিয়েছে। এটা প্রধান নির্বাচন কমিশনার তো এটা ভুল, ওটা উনার বক্তব্য। আমাদের বক্তব্য নির্বাচন ভোটার হালনাগাদ করতে কতদিন লাগে আপনি দেখেন। যে 5000 ইউনিয়ন, অলমোস্ট 5000 না, এত অলমোস্ট 5000, এই 5000 ইউনিয়নে যদি একসাথে ভোটার লিস্ট হালনাগাদ, মানে কি অ্যামেন্ডমেন্ট রিফর্ম, এই তো আপনার কে আছে কে নেই, এটি তো করা। তো এইটা 5000 ইউনিয়নে আপনি যদি একদিনে কাজ শুরু করেন, প্রত্যেকটা ইউনিয়নে আলাদা আলাদা সেট আপ, এক সেট আপ তো 5000 ইউনিয়নে করবে না, আলাদা আলাদা সেট আপ, এতে 15 থেকে 20 দিন লাগে। অতীতে নির্বাচন কমিশনকে তাই লাগিয়েছে। আপনি প্রথমে বলেছিলেন 1.5 বছর লাগবে ভোটার হাল লাগাত, সেখান থেকে বুঝে শুনে সরে আসছেন 6 মাস, এবং বিএনপি প্রমাণ করেছে যেটা 1 মাসে করা সম্ভব, এবং পূর্বে তাই হয়েছে। সুতরাং আপনি এই 6 মাস যে বলছেন হাল লাগাত, এটাকে আপনি বুঝে বলছেন না কোনো মতলববাজির ফলে বলছেন? আমি তো বারবার বলছি যে যেই সংস্কার প্রস্তাবগুলো আপনারা দিচ্ছেন, সেটা ইমপ্লিমেন্ট করার জন্য বসে আছে তো আপনার আওয়ামী ব্রেন চাইল্ড এবং প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা। এরা কি বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবে? সুতরাং দিন শেষে কিন্তু আপনাকে নির্বাচিত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজিজুল বারী হেলাল। জনাব সুলতান মাহমুদ, আমরা দেখলাম যে সংস্কারের রূপরেখা প্রণয়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে 11টি কমিশন গঠন করেছে, যার মধ্য থেকে 4টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের হাতে জমাও দিয়েছে। কিন্তু আজিজুল বারী হেলাল যে প্রশ্নটি উত্থাপন করেছে যে বিগত 6 মাসের মধ্যে কতটুকু সংস্কার আসলে সরকার করতে পেরেছে, তাহলে আমরা যে প্রস্তাবনাগুলো পেলাম, যে সুপারিশগুলো আমরা পেলাম, কতটুকু আলোর মুখ দেখবে, সেটিও তো নিশ্চয়ই প্রশ্নের দাবিদার। ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই। যেখান থেকে যে কথাগুলো বলেছেন সংস্কার প্রসঙ্গে, আমি এবং আপনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটিগুলো, মোট 11টি কমিটি গঠন করেছে, এবং যার মধ্যে 6টির কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল 15 তারিখের মধ্যে, এর মধ্যে 4টি কমিটি রিপোর্ট দিয়েছে। অন্যরা সময় বাড়িয়ে নিয়েছে 2টি কমিটি, আর বাকিগুলোর আরও সময় আছে।
তো এর মধ্যে যে প্রস্তাবনাগুলো দিয়েছে এটি প্রস্তাব, তাদের এই কমিটির প্রস্তাব। এই কমিটির প্রস্তাবের মধ্য দিয়ে যে সংস্কার হয়ে গেছে বা সংস্কার প্রক্রিয়া একটি ধাপ, মানে একটি ধাপ এগিয়েছে, অনেকগুলো ধাপের মধ্যে একটি ধাপ যে একটি প্রপোজাল, এবং এটিকে নিয়ে যাচাই বাছাই করবার পরে রাজনৈতিক দলগুলোর সবার সাথে আলাপ আলোচনা করে তারপর একটি ঐকমত্যে পৌঁছাবে, তারপর সেগুলো বাস্তবায়নের দিকে যাবে। এখন এর জন্য কত সময় লাগবে? আমি সরকারের ভেতরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের মধ্য থেকেই কিন্তু এই সংস্কার নিয়ে খুব স্পষ্ট কথা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে? তারা বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এই চলমান প্রক্রিয়া 3টি ধাপে মূলত ওনারা যে সংস্কার করছেন বা সংস্কার প্রস্তাবনাগুলো দিচ্ছেন, এটি মূলত 3টি ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম হলো শর্ট টার্ম, এরপরে মিড টার্ম, এরপরে লং টার্ম। এই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের মধ্যে শুধুমাত্র শর্ট টার্ম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার করবে, এবং বাকি যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো বা ঐকমত্যের ভিত্তিতে যেটি চূড়ান্ত হবে, সেটি কিন্তু গণতান্ত্রিক সরকার, ভোটে নির্বাচিত সরকারকে মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে বা সেটির প্রতিফলন ঘটবে। এখন আপনি এই সংস্কার প্রক্রিয়া কতদূর এগিয়েছে আপনি বলছেন। নির্বাচন কমিশন যেটি গঠন করা হয়েছে এটি নির্বাচনী ডামাঢোল বেজে ওঠার একটি প্রথম ধাপ, এবং এই নির্বাচন কমিশনার যেটি বলছেন, যে আপনি যেটি বললেন যে 6 মাস লাগবে। 6 মাস কেন লাগবে? এই ধরনের নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বলছি, সংবিধান থেকে ফ্যাসিস্ট সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া অভিন্ন, তাদের কর্মযজ্ঞ অভিন্ন। তো সেখানে একটি তো বিগত দিনে যে সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য, ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে গ্রহণযোগ্য যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে সেই নির্বাচনগুলো। প্রধান নির্বাচন কমিশনার যেমনটি জানিয়েছেন, নির্বাচনের জন্য যে সম্ভাব্য সময়সূচি দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেই সময়ে ভোট আয়োজনের লক্ষ্যে ইসি কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তো সময় সূচি যেটি প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি উনি একবার বলেছেন এবছরের মধ্যে, কম সংস্কার চাইলে এবছরের মধ্যে শেষ নাগাদ। আরেকটি হলো যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ, পরবর্তী বছরের প্রথমার্ধের দিকে উনি বলেছেন। তো সেই রোডম্যাপ নিয়ে যদি এগোতে চায়, আমার কথা হচ্ছে যে আপনি বিএনপি যেটি বলছে যে সময় অলরেডি তারা ঘোষণা করেছে এই তারিখের মধ্যে নির্বাচন হতে হবে, তো এই দাবিটি তো তাদের আছে, থাকতেই পারে। রাজনৈতিক দল, দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, দেশের সবচেয়ে জনসমর্থন যে দলের আছে সেই দল, তো সেই দল জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলবে, এবং সেই নির্বাচিত সরকার আসলে এই যে পতিত সরকারের যারা অপশক্তি এখন বিভিন্ন জায়গায় আসন গেড়ে বসে আছে, যারা এই বিএনপি কেন অন্য কোনো নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসুক সেটি যেমন তারা চায় না, তেমনিভাবে এই সরকার কোনো কাজ করতে পারুক সেটিও কিন্তু চায় না। সেরকম বাস্তবতা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে এই যে বর্তমান সরকারের যারা উপদেষ্টা কমিটিতে আছেন, এর মধ্যে অনেকেই আছেন যারা কখনো সরকার ব্যবস্থা কেন, একটি বড় দায়িত্বের জায়গায় একটি প্রতিষ্ঠানও চালান নাই, এমন উপদেষ্টারাও এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে। তো এখন তারা কি করছে, একদিকে যায় তো আর একদিকে ওই যে আমি সুলতান মাহমুদ, শুধুমাত্র উপদেষ্টাদের মধ্য থেকে সংস্কার বিষয়ে আমরা বিতর্ক দেখছি না, রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশার জায়গায় পার্থক্য দেখা যাচ্ছে। না, রাজনৈতিক দলগুলো কি চেয়েছে? ইসলামী বলছে যে সংস্কার না করে নির্বাচন হলে তা আগের মতোই ত্রুটিপূর্ণ হবে। আমি সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই। একটা বিরতির সময় হয়েছে, জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠকে বলেছেন। আমি সে বিষয়ে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে নির্বাচন কখন, ভোটের সংস্কৃতি ফিরুক, এই শিরোনামে। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। সুলতান মাহমুদ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমরা সংস্কারের ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক দলগুলোর মাঝে প্রত্যাশার জায়গায় যে ফারাক দেখছি, সেটি সমন্বয় কিভাবে সম্ভব? আপনি বলছেন ফারাক, আমি বলছি কিন্তু সৌন্দর্য। এই যে ফারাক, মতো ভিন্নতা আছে, এই মত ভিন্নতা থেকেই কিন্তু একটি সুন্দর জায়গা বেরিয়ে আসবে। সবাই যদি আমরা একসুরে কথা বলি,
হ্যাঁ, সেটি কিন্তু তার মধ্যে কোনো সৌন্দর্য খুব একটা মানুষ খুঁজে পায় না। গণতন্ত্রের আসল চেহারাই হচ্ছে ভিন্ন ভিন্ন মত থাকবে, সেই ভিন্ন ভিন্ন মত থেকে ভিন্ন ভিন্ন আলোচনা থাকবে, ভিন্ন ভিন্ন প্রস্তাব থাকবে, সেখান থেকে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর যাত্রা শুরু হবে এবং একটি তার মধ্য দিয়ে একটি সুফল বয়ে আসবে। এবং আপনি যেটি বলছেন যে জামায়াত ইসলামী বলেছে যে কি বলে যৌক্তিক সময়ের মধ্যে, আবার বিএনপি এতদিন কিন্তু ন্যূনতম সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন চেয়েছে। তো কথা প্রথমে বলেছে যৌক্তিক সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে, পরে ন্যূনতম সময়ের মধ্যে, এখন সময় বেঁধে দিয়েছে। তো আপনি দেখবেন যে এই রাজনৈতিক দলগুলো কিন্তু একই পথে হাঁটছে। যারা রাজনৈতিক দলের বাইরে যারা নতুন করে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে বা গঠন প্রক্রিয়া শুরু করেছে, যাদেরকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রভাগে দেখেছি, বা এই জুলাই বিপ্লবের কথা আপনারা যাদের অগ্রভাগে যারা ছিল, তো তাদেরকে নিয়ে তারা যে দলটি গঠন করতে চান, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কতখানি, তাদের রাজনীতি সম্পর্কে মাঠের অভিজ্ঞতা কতখানি, তো সেই জায়গাগুলো আমাকে দেখতে লাগবে। এবং আমার শঙ্কার জায়গাটা একটু ভিন্ন। সেই শঙ্কাটা হলো এই জুলাই বিপ্লব যারা সফল করেছে, ফ্যাসিবাদ যারা পতন ঘটিয়েছে, যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছে, তাদের ভেতরে কেউ কোনো পক্ষ, দেশি বা দেশের বাইরের কোনো মহল তাদের ভিতরে ঢুকে পানি ঘোলা করতে চাইছে কিনা। দেশের 18 কোটি মানুষ উন্মুখ হয়ে আছে একটি নির্বাচনের জন্য। গত 35 বছর যাদের বয়স হয়েছে, তারাও গত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। তারা এখন ভোট উৎসবের অপেক্ষায় অধীর আগ্রহে তরুণরা রয়েছে, তরুণ এবং তরুণীরা, তারা কিন্তু চাইছে যত দ্রুত একটি নির্বাচন হোক। এবং আমি আপনাকে বলবো যে এই সংস্কারের যে কথা উঠেছে, বা সংস্কার একবার শুরু থেকেই সংস্কার, এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সংস্কার আপনি যেটি বলছেন যে সংস্কার হয় নাই, আপনি বাংলাদেশের 54 বছরে কতগুলো সংস্কার কমিশন হয়েছে। আপনি যদি ব্যাংকিং খাত সংস্কারের কমিশনের কথা বলেন, শিক্ষা সংস্কার কমিশনের কথা বলেন, নির্বাচন সংস্কারের কথা বলেন, জনপ্রশাসন সংস্কারের কথা বলেন, এক নির্বাচন কমিশনে এ পর্যন্ত 18 দফা সংস্কার হয়েছে, 18 বার সংস্কার হয়েছে। তো সংস্কারটা হলো না কোথায়? যখন যে প্রেক্ষাপট এসছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে, আধুনিক বিশ্বের যে কর্মযজ্ঞ, সেটিকে বাংলাদেশ সেই সারিতে তাল মেলাতে গিয়েও অনেক সংস্কার হয়েছে। তো সংস্কার, আমি যেটি বলতে চাই, সবসময় সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং সংস্কার কিন্তু এই অল্প সময়ের মধ্যে যেই থাকুক না কেন, ইভেন দ্যাট সেটি যদি 1 বছর, 1.5 বছর, 2 বছরেরও কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য নামে কোনো ফর্মে যদি সংস্কার থাকে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কারা? সেই বাস্তবায়নের জায়গাতে যদি গলদ থেকে যায়, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কেন, আগে আপনাকে হাত দিতে হবে সংস্কার করবার জন্য। নেপথ্যে সরষেতে যে ভূত আছে, আগে সেই ভূত তাড়াতে হবে, এবং সেই ভূত তাড়ানো একমাত্র নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের পক্ষেই ভূত তাড়ানো সম্ভব। জনাব আজিজুল বারী হেলাল, বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হাহুতুশ করতে হবে। সে সঙ্গে তিনি আরো বলেছেন, বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না। কেনই আশঙ্কা? দেখেন, এখানে দুটো প্রশ্ন। প্রথমটা হলো আমাদের দলের নেতাকর্মীকে তিনি সতর্ক করেছেন, এটা খুবই সিগনিফিকেন্ট। এটা নিয়ে আলোচনা করতে গেলে যে তিনি যে বাংলাদেশে এখন 5ই আগস্টের পরে বিভিন্নভাবে যে আপনার এক্সটোরেশন বা ইনডিসিপ্লিন, যেভাবেই বলেন, বিভিন্ন রকম পারসেপশন কিন্তু তৈরি হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, একদল যে আর এক দল আসে, এরকম একটা ন্যারেটিভও তৈরি করা হয়েছে, তাই না? এই যে জিনিসটাকে বিএনপি অ্যাকসেপ্ট করলো এবং অ্যাড্রেস করলো, করে তার নেতাকর্মীকে, আমাদের নেতাকর্মীকে, আমাদের চেয়ারম্যান সাহেব তিনি বহিষ্কার করলেন, সতর্ক করলেন, ব্যবস্থা নিলেন। এবং তিনি বারবার বলছেন, যদি আপনারা এটা ধারাবাহিকভাবে চালিয়ে যান, তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। 5ই আগস্টে তার বড় উদাহরণ।
তাই না? বিএনপিকে বারবার সতর্ক করছে, তার মানে এটা মিন করেন তিনি, অর্থাৎ হি ইজ নট ডিনাইং দ্য পারসেপশন হোয়াট মেড। কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করলো না, অ্যাড্রেসও করলো না। মনে হলো তারা সবাই দুধে ধোয়া তুলসী পাতা, তারা সবাই ইনোসেন্ট। তার মানে দেখেন যে এটাই তো একটা বড় সংস্কার বিএনপির। এর থেকে আর বড় যে নেতাকর্মীকে ওয়ার্নিং করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল সেই আগের জায়গা বসে আছে, তারা ফেরেশতা, তারা কোনো কিছু করে না। কিন্তু আমরা পত্রিকা টেলিভিশনে দেখেছি যে এক দল যে কোন দল আসছে, যতটুকু বিএনপির নাম আসছে বিএনপি তার থেকেও বেশি আপনার শাস্তির ব্যবস্থা করেছে। কিন্তু আমার এখানে আরেকটা বক্তব্য আছে, এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদের সরকার, এই সরকার এই যে পারসেপশনগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, আপনার এক্সটোরেশন বলেন আর আপনি বিভিন্ন ইনডিসিপ্লিনের কথা বলেন, বিভিন্ন ম্যাল প্র্যাকটিসের কথা বলেন, তার বিরুদ্ধে এই উপদেষ্টা পরিষদ কি কোনো ব্যবস্থা নিল? আমাদের দল রাজনৈতিকভাবে একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে একটা লোকের পরে, তাই না? তার থেকে তো করার কিছু আমাদের নেই। কিন্তু সরকারের তো আরো কিছু করার আছে, তাকে গ্রেফতার করতে পারে, আইনের আওতায়, সরকার তাও বললো না। সুতরাং বিএনপি অন্তত এক ধাপ এগিয়ে আছে বর্তমান যে সরকার। সুতরাং আমরা যেমনটি দেখেছি যে ইতিমধ্যে বিএনপি 1200-র অধিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার সতর্ক বার্তাও দিচ্ছেন। সেই জায়গা থেকে প্রশ্ন আসে যে বিএনপি কি তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে? নিয়ন্ত্রণ, শোনেন, বিএনপি যত বড় একটা দল, যত কর্মী, তারপরে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করছি। আমাদের যে, আমরা তো সরকারে নেই, আমরা একটা রাজনৈতিক দল, তারপরেও আমরা ব্যবস্থা করছি। এটা একটা গণমুখী দল, এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না। বিএনপি কিন্তু গণমুখী দল। সুতরাং গণমুখী দলের যে এরিয়া অফ ওয়ার্ক, যে ভাস্ট আপনার পপুলেশন, সেইটাকে আমরা বিভিন্ন কায়দায় দমন করছি। এবং কিন্তু আমার বক্তব্য অন্য রাজনৈতিক দল তারা কি এটা তো স্বীকারই করছে না যে তাদের কেউ কিছুই করছে না। কিন্তু পত্রিকা, টেলিভিশনে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতেছো কারা দখল করছে, কারা বাস স্ট্যান্ড দখল করছে, কারা ব্যাংক দখল করছে, কারা কি দখল করছে, আমরা দেখছি না সবকিছু। সুতরাং আমরা কিন্তু অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি না, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সরকার এখানে কি করছে? সরকার তো পারত এই সমস্ত যাদের দুষ্কৃতিকারী মনে করে তাদেরকে গ্রেপ্তার করতে, ব্যবস্থা করতে, সরকার তাও করলো না। অর্থাৎ বিএনপি তো সবার থেকে এই সংস্কার প্রক্রিয়া একদম এগিয়ে রয়েছে, তাই না? সুতরাং আপনারা যারা এই কথাটা, তারেক রহমানের সেকেন্ড যেটা বলছেন, সেকেন্ড কি বললেন যে এটা তো আপনি দেখেন, আপনি এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন। আমাদের দেশ স্বাধীনতা হয়েছিল প্রথমত গণতন্ত্রের জন্য, তারপরে স্বাধীনতা পরে এই দেশে সার্বভৌমত্ব ছিল না, সবাই জানে। ৭১ সালে স্বাধীনতার পরে আমাদের দেশের স্বাধীনতা থাকলেও সার্বভৌমত্ব ছিল না। উই ওয়ার দ্য ক্লায়েন্ট স্টেট অফ নেইবার কান্ট্রি। আমরা একটা মক্কেল রাষ্ট্রে পরিণত হয়েছিলাম এবং আমাদের দেশে মানুষের ক্ষুধা ছিল, দুর্ভিক্ষ ছিল, কত কিছু ছিল। আমাদের দেশে গণতন্ত্র ছিল না। সেইখান থেকে বিএনপি আপনার গণতন্ত্রকে আপনার পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে বিএনপি ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লবের পরে বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতার যে প্রধান অঙ্গীকার সার্বভৌমত্ব, সেটাকে আপনার এস্টাবলিশ করেছে। অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে এই দেশে বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, জাতীয় পার্টি ক্ষমতায় এসছে, ওই রেজিমটা একটা স্বৈরাচারের রেজিম ছিল এবং তখনও সে একটা ক্লায়েন্ট স্টেটকে দেশকে পরিণত করেছিল। এবং বাংলাদেশের দুর্নীতি বলেন, আপনার বাংলাদেশে ইনডিসিপ্লিন বলেন, বাংলাদেশে ক্রিমিনালাইজেশন বলেন, সব কিছু তখন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। আওয়ামী লীগের জামানায় স্বাধীনতার পরে যেটা শুরু হয়েছিল সেটা বৃদ্ধি পেয়েছিল এরশাদের যুগে। এবং বর্তমান সময়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির অবস্থান অনেকটাই নমনীয় এবং বিএনপিতে অনেকেই আওয়ামী লীগের অনেকেই অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। সেই আলোচনায় ফিরতে চাই আজিজুল বারী হেলাল। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আমি আপনার কাছেই ফিরবো। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আজিজুল বারী হেলাল, যে প্রসঙ্গে আলোচনা করতে চাই, গণঅভ্যুত্থানের পরপরই বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে বিএনপির অবস্থান অনেকটাই নমনীয়,
কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নেও যখন এসেছে তখন আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আপনারা নন, কি বলবেন? শোনেন, পলিটিক্স আর প্রতিহিংসা এক জিনিস না। আপনি তো এর আগে জামাতকে নিষিদ্ধ করার বহু চেষ্টা করা হয়েছে না, আসলে কি করতে পেরেছেন? আমি তো মনে করি যে এই জামাতকে নিষিদ্ধ করার অপচেষ্টা করতে যে জামাতকে কিছু ক্রেডিট দিয়ে দিয়েছেন, জামাতের সংগঠনটাকে আরো শ্রীবৃদ্ধি করে মানে এক্সপ্যান্ড করার সুযোগ করে দিলেন, তাই না? এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমাদের পার্টিও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা মনে করে। কারণ কোনো রাজনৈতিক দলকে আপনি উপর থেকে চাপিয়ে দিতে পারেন না যে তুমি রাজনীতি করতে পারবা না। ওই দলের যে সমস্ত নেতাকর্মীরা বা যে সমস্ত নেত্রীরা আপনার বিভিন্ন সন্ত্রাসের সাথে, হত্যার সাথে, গুমের সাথে, খুনের সাথে জড়িত, তাদের আপনি বিচার করতে পারেন, তাদের অবশ্যই বিচার করবেন। আর যদি ওই দলের বিচার করেন, দলের কর্মকাণ্ড বিচার করেন, তাহলেও দলের নেতৃবৃন্দই আপনার সাজাপ্রাপ্ত হয়, কিন্তু দলকে আপনি ব্যান করতে পারেন না। আপনাকে একটা উদাহরণ দিই, যদি একটা বাস, একটা বড় বাস যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনি কাকে দাঁড় করান? বাসকে না বাসের ড্রাইভারকে? অবশ্যই বাসের ড্রাইভারকে, বাসকে তো কাঠগড়ায় দাঁড় করান না। সুতরাং এইভাবে অরাজনৈতিক কথাবার্তা বলে, পপুলিস্ট কথাবার্তা, আমি এগুলো মনে করি যে বিএনপি আওয়ামী লীগকে খুব ক্রেডিট দিচ্ছে। কেন বিএনপি আওয়ামী লীগ? বিএনপি রাজনীতিটা করে এবং বিএনপি মনে করে যে হোয়াট ইজ দ্য পলিটিক্স, ডেফিনেশনটা দিচ্ছে। আপনার সাথে সমস্যা, আপনি কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দিবেন না। বাংলাদেশে আপনি একটা আমি ডামি নির্বাচন তৈরি করতে চান, বাংলাদেশকে আপনি একটা একছত্র অধিপতির দেশ বানাতে চান। বিএনপি তো এটা মনে করে না। বিএনপি মনে করে সবাই রাজনীতি করতে পারবে, সবাই মত প্রকাশ করবে। যারা দোষী, যারা সন্ত্রাসী, যারা খুনি, যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে অবশ্যই বিচার, এটা বিএনপি প্রথম বলেছে। সুতরাং আপনার এই বক্তব্যটা ঠিক না। আমরা পলিটিক্সের যেটা নিয়ম, পলিটিক্সের যেটা সংজ্ঞা, যেটা সেটাই আমরা, পলিটিক্সের যে ক্লাসিক ব্যাকরণটা হচ্ছে, আমরা সেটাই বলি। রাজনৈতিক অঙ্গনে আরো একটি যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের অনেকেই বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এটা হলো রিভার্স বয়ান। আপনি দেখেন যে যখন, আমি বলতে বাধা নেই, যখন ওই যে স্থানীয় সরকার নির্বাচনের একটা ধোঁয়া তুলে ওই কাউন্সিলরদের সাথে, যারা পরাজিত আওয়ামী লীগের ফ্যাসিবাদের কাউন্সিলর যারা ছিল, কাউন্সিলর বলতে বিভিন্ন কমিশনার, জনপ্রতিনিধি ছিল, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে কাদের বৈঠক হয়েছিল এবং কারা এতদিন আওয়ামী লীগ করতো, কারা এখন কোন দলে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় উদাহরণ, যে একটি ছাত্র সংগঠনের ফ্যাকাল্টি প্রধান এখন দেখি আরেকটি ছাত্র সংগঠনের নেতা। আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নীল দলের শিক্ষক এখন অন্য দলে রূপান্তরিত হয়েছে। আপনি একটা বিএনপি তো দেখান তো, যে বিএনপি তার সদস্য ফর্ম এখন নবায়ন প্রক্রিয়া শুরু করেছে। আমরা কিন্তু নতুন সদস্য অন্তর্ভুক্তি করছি না, আমাদের পুরনো সদস্য নবায়ন করছি। আপনি একটা দেখান যে আওয়ামী লীগের বা যারা ফ্যাসিবাদের সাথে জড়িত, যারা দোসর, তাদের সাথে বিএনপির কোনো সখ্যতা আছে? কারণ বিএনপি একটা হিউজ রাজনৈতিক দল, তার কাছে অনেক লোকজনই আসে, কিন্তু আমরা আদর্শটা মেনটেন করি। অন্য অন্য রাজনৈতিক দলে আওয়ামী লীগের লোকজন যোগ দেওয়ার একটা হিড়িক পড়ে গেছে। আপনি একটা কথা বলছেন যে তারেক রহমান বলেছে যে অন্য রাজনৈতিক দল আসলে দেশটা আসলে ক্ষতিগ্রস্ত হবে, সেই উত্তর আমি অর্ধেক দিচ্ছি, আর অর্ধেকটা আপনাকে আপনি শুনুন। যে দেখেন, ভারত যখন আমাদের দেশ বিরোধী প্রচারণা শুরু করেছে, ভারত যখন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে, তখন একমাত্র রাজনৈতিক দল বিএনপি সেটাকে অ্যাড্রেস করেছে এবং তার প্রতিবাদ করেছে। আমরা এম্বাসিগুলো অবরোধ করেছি ভারতের, এবং আমরা সীমান্তব্যাপী লং মার্চ করেছি। আর কোনো রাজনৈতিক দল কি মুখ খুললো, কোনো কিছু বললো? মুখটা চিপিয়ে এটে রাখলো, ভারতের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। বিএনপি এইটা অ্যাড্রেস করে, দ্যাট মিনস বিএনপি এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু, কোনো আনকম্প্রোমাইজিং, সোজা কথা আনকম্প্রোমাইজিং। আজকে যে আপনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপির সখ্যতা, এটা তো আপনি ভুল বলছেন। বরঞ্চ বলুন যে কোন কোন সংগঠনের, ছাত্র সংগঠনের নেতারা রং বদল করে আর এক সংগঠনে গেছে, অন্তত ছাত্ররা তো আসেনি। কোন কোন আপনার নমিনেশন
ওই আওয়ামী লীগ আমলে আপনার স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালীতে। আমরা কি দেখেছিলাম না আওয়ামী লীগ থেকে কারা নমিনেশন পেয়েছিল, তারপরে আবার নমিনেশন পেয়ে তারা নির্বাচিত হয়েছিল, পরে আবার আওয়ামী লীগ তাদের নমিনেশন বাতিলও করেছিল, নির্বাচনও বাতিলও করেছিল। যারা জানেন না তারা ওই সময়ের পত্রিকাগুলো দেখেন। সুতরাং বিএনপি এই সমস্ত আপনার কনস্পিরেসির রাজনীতি করে না। বিএনপি যেটা বলে সোজা সাপটা রাজনীতি করে। আপনি দেখুন তারেক রহমান কতবার করে বিএনপি নেতৃবৃন্দকে সতর্ক করছে, ব্যবস্থা নিচ্ছে এবং বলছে কত কথা। অন্য কোনো দল কিছুই করছে না, শুধু আপনার একটি পপুলিস্ট কিছু কথাবার্তা বলে আপনি দেখেন যে অযথা সংস্কার একটা ভাই বললেন যেটা একটা অ্যাবসুলেট ম্যাটার, এটা একটা পরম বস্তু, এটা পরম বস্তু না, এটা একটা অ্যাবসুলেট ম্যাটার না, এটা একটা রিলেটিভ ম্যাটার, এটা আপেক্ষিক ব্যাপার, এটা বিবর্তনের ধারায় প্রবাহিত হয়। আপনি বলছেন সংস্কার না করে নির্বাচন, অযথাই কথাটা বলছেন। এবং সবচেয়ে আশ্চর্য কে কথাটা বলছে সেই ব্যক্তিকে, তিনি 2008 সালের যে 2007 সালের 1/11 যে নির্বাচন কমিশন হয়েছিল সবচেয়ে মতলববাজি করে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে এত টেকনিক্যালি ডিস্ট্রয় করে দিয়ে একটি 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করত, সেই নির্বাচনের কমিশনের একজন কমিশনার বলছে ওই সময় উনি বলেছিলেন সংস্কার, পরিবর্তনতন্ত্র, দুর্নীতি বলে 17 বছরের একটা আপনার কোন পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। ধর্মাচরণ মুখোমুখিকে অবশ্যই এটা আপনি দেখেন না, আমি বলছি কারা বলছে। আবার দেখেন ওই 1/11 সরকার যারা আপনার উপদেষ্টা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন নাকি ভয়াবহ হবে। তিনি তো 17 বছরে 2 বছর ব্যাপী একটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ করেছিল, যেটা এখন আবার করতে চাচ্ছে 2 বছর ব্যাপী, করার পরে কি করলো 17 বছরের একটা ফ্যাসিবাদকে প্রসব করলো, তাই না? তাদের উদাহরণ আমরা জানি না, তারা আবারও সেই কষ্টটা সৃষ্টি করতে। সুতরাং মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এইগুলো সব কিছু ভুলে যায়নি। আপনি আমাদের ইয়াং জেনারেশনকে যতই ভুল বোঝান, ইয়াং জেনারেশনরা একসময় বুঝবে যে আপনারা বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেটে, একটি বেদেল স্টেটে পরিণত করতে চান। আপনারা বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করে আপনারা যে অন্যায় দেশের বাসীর উপরে 7 সালে করেছিলেন, 8 সালে করেছেন, সে অন্যায়ের বিচার যেন না হয়, এই জন্য বাংলাদেশকে আপনারা অস্থিতিশীল করে রাখতে চান। 2018 সালের ভোটটি অনুসন্ধান করবে দুদক, 5 সদস্যের কমিটি গঠন। এবং নির্বাচন কেন্দ্রিক অপরাধীরা বা রাতের ভোটের কুশীলবরা এবার কি তাহলে বিচারের আওতায় আসবে? হ্যাঁ, আমি এই কেবল একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন, এবং এই দাবিটি কিন্তু আমি মনে করি যারা এটি উদ্যোগ নিয়েছেন তারা যৌক্তিক উদ্যোগ আমার কাছে মনে হয়। কারণ যে অন্যায়কে একবার ধামাচাপা দেওয়ার চেষ্টা যদি হয় এবং সেটি যদি পার পেয়ে যায়, এটি কোনো না কোনোভাবে আবার সেটি রিপিট হতে থাকে। যেটি উনি বলছিলেন যে 2008-এর যে নির্বাচন, 2008-এর যারা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, আর্মি ব্যাকড যে সরকার যখন যেটি ছিল, তারা কিন্তু 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর সময় থেকেছিলেন। এবং তার পরিণতি কি হয়েছিল? তার পরিণতি হয়েছিল এই 2 বছর দেশ শাসন করতে গিয়ে চারোদিকে অন্যায় অবিচারের সাথে তারা হাত মিলিয়ে, এবং তাদেরকে কিন্তু সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে, তারা দেশে থাকতে পারে নাই। এবং দুদকের যে অনুসন্ধানের কথা, দুদকের অনুসন্ধান নির্বাচন কমিশনের কাছে কি বার্তা পাঠাবে, তার চেয়ে বড় ব্যাপার হলো জনগণের কাছে বার্তা পাঠাবে দুদকের এই যে কমিটি। দুদকের অনুসন্ধানের মধ্য দিয়ে কারা এই রাতের ভোট, দিনের ভোট রাতে কারা করেছিল, এই যেটি বলছিলেন বিএনপি নেতা, যেটি বলছেন যে এই ক্ষমতার কেন্দ্রে যারা বসে আছেন, বিশেষ করে আমলাতন্ত্র, পুলিশ, র্যাব, বিডিআর, এই যে নির্বাচন ইভেন দ্যাট আনসার, যারা এই দিনের ভোটকে রাতে করেছিল তারা কারা, তারা এখন কোথায় আছে, তাদের কর্মযজ্ঞ কি, তারা কি কি পুরস্কৃত হয়েছিল, সেইগুলো দিবালোকের মতো যদি সত্যিকারের তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটি যদি ঠিকমতো কাজ করতে পারে, তাহলে আমি মনে করি এই কমিটি বাস্তবতা তুলে আনবে। এবং সেই তুলে আনার মধ্যে দিয়ে প্রশাসন কি করবে বা নির্বাচন কমিশন কি করবে, তার চেয়ে বড় ব্যাপার হলো জনগণ কিন্তু। এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।